প্রথম চাঁদপুর থেকে রেফার্ড হয়ে ঢাকায় যাওয়ার পর যেদিন জয়শ্রী ম্যামকে আমি দেখাই, সেই দিনই কিন্তু আমাকে 7 দিনের জন্য হসপিটালাইজড করা হয় এবং ইনফ্যাক্ট পরবর্তীতে আমাকে শুধু নট অনলি 7 দিনের পর তো বিভিন্ন কারণবশত আমরা নিজে থেকে নিজেরা রিকোয়েস্ট করে বন্ড সাইন বা ওই যে পেপার অন রিকোয়েস্ট ফ্রম পেশেন্ট পার্টি এই কথা লেখা কাগজে কিন্তু আমাকে রিলিজ করা হয়। বাসায় আসার পর ওই শয়তানি ডাইনির প্রিয় ভাড়াটিয়া আলোর দিশারির মা শুরু করলো ঘ্যান যে আমি হালিমাকে দিয়ে কী কাজ করাবো না করাবো, হালিমাকে যেন আমি বকশিস দিয়ে দিই এবং হালিমাকে আমি কি করাবো, আমি যাতে আর কোনো কিছুর দিকে কে কী করতেছে ঘরে কিছুর দিকে যেন না তাকাই, আমি আমার কোনো কাজ হালিমাকে দিয়ে করালে আমি যেন হালিমাকে বকশিস হিসেবে টাকা দিয়ে দিই। আমার প্রশ্ন হলো, সে এগুলো বলার কে? ঘটনা হচ্ছে রুম, তারা যেই ভাড়াটা রুম ভাড়া সেটা নাকি বিভিন্ন গিয়ে সার্ভিস চার্জ, তারপর ওয়াইফাই বিল, নেটের বিল, ডিশের বিল প্লাস না ডিশের লাইন তো কেটে দিতে বলা হয়েছিল। খুব সম্ভবত তারা গিয়ে বেডরুম এবং টিভি ব্যবহার করছিল বলে তারা হয়তো বা ওইটা কাটায় নাই। ওইটা পুরোপুরি ওইটা কাটে এপ্রিলে, সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকেই মনে হয় কাট করার কথা, এবং এপ্রিলে সেটা কাটে কারণ তারা টিভি ব্যবহার করছিল, টিভি দেখছিল। এমনকি আমার সামনে তো এরকমও বলেছে, আমাদের ওই 2 রুম কাজে লাগবে না দিদি, আপনার বেডরুম তালা দিয়ে যাবেন, লক করে যাবেন। পরে দিদিকে এমন হাত করলো, দিদি তো তাদের সুবিধা অসুবিধা বুঝে দিদিকে সুবিধা অসুবিধা বুঝতে হবে না? আমাদের সুবিধা অসুবিধা দিদি না দেখলে খেয়ে দেখবে? দিদি প্রেসিডেন্ট, দিদি একদম প্রেসিডেন্ট, এমন দিদি পেয়েছে 10,000 টাকা, দিদির ঘর মোটকে সব খেতে পারছে। তো আমি বকশিস দিব কিনা, এটা মেইন গিয়ে তারা চাচ্ছিল যে হালিমার যেই টাকাটা তাদেরকে দিতে বলা হয়েছে সেটা যেন তারা না দেয়, আমি বা আমার হাজব্যান্ড আমরা যেন দিয়ে দিই। তাদের মাথায় এটা নাই যে তাদের রুম ভাড়ার টাকা থেকে তাদেরকে এইভাবে এই খরচগুলো চালাতে বলে দেওয়া হয়েছে। তারা ভাবছে আমি এই কথাগুলো, এই বিষয়গুলো জানি না। হ্যাঁ, আমি হালিমাকে কীভাবে কাজ করাবো, করাবো, তারপর রান্নাঘরের কোনো কিছুর দিকে আমি যেন না তাকাই, এভাবেও বলছে। কে কী করলো, রান্নাঘরে কী হচ্ছে না হচ্ছে, তুমি এত তাকাইও না, আমাদের সাথে খাবে, আমাদের সাথেই খাইতে হবে তোমাকে। এত পাওয়ার কোত্থেকে পাস? ফকিন্নির জাত, ফকিন্নির দল, ডাইনি দিয়েছে, তাই না? ডাইনি পাওয়ার দিয়েছে। তো প্রথম চাঁদপুর থেকে রেফার্ড হয়ে ঢাকায় যাওয়ার পর যেদিন জয়শ্রী ম্যামকে আমি দেখাই, সেই দিনই কিন্তু আমাকে 7 দিনের জন্য হসপিটালাইজ করা হয় এবং ইনফ্যাক্ট পরবর্তীতে আমাকে শুধু নট অনলি 7 দিনের পর তো বিভিন্ন কারণবশত আমরা নিজে থেকে নিজেরা রিকোয়েস্ট করে বন্ড সাইন বা ওই যে পেপার অন রিকোয়েস্ট ফ্রম পেশেন্ট পার্টি এই কথা লেখা কাগজে কিন্তু আমাকে রিলিজ করা হয়। বাসায় আসার পর ওই শয়তানি ডাইনির প্রিয় ভাড়াটিয়া আলোর দিশারি মা শুরু করলো ঘ্যান যে আমি হালিমাকে দিয়ে কী কাজ করাবো না করাবো, হালিমাকে যেন আমি বকশিস দিয়ে দিই এবং হালিমাকে আমি কি করাবো, আমি যাতে কোনো কিছু দিকে কে কী করতেছে ঘরে কিছুর দিকে যেন না তাকাই, আমি আমার কোনো কাজ হালিমাকে দিয়ে করালে আমি যেন হালিমাকে বকশিস হিসেবে টাকা দিয়ে দিই। আমার প্রশ্ন হলো, সে এগুলো বলার কে? ঘটনা হচ্ছে রুম, তারা যেই ভাড়াটা রুম ভাড়া সেটা নাকি বিভিন্ন গিয়ে সার্ভিস চার্জ, তারপর ওয়াইফাই বিল, নেটের বিল, ডিশের বিল প্লাস না ডিশের লাইন তো কেটে দিতে বলা হয়েছিল। খুব সম্ভবত তারা গিয়ে বেডরুম এবং টিভি ব্যবহার করছিল বলে তারা হয়তো ওটা কাটায় নাই। ওইটা পুরোপুরি ওইটা কাটে এপ্রিল, সেপ্টেম্বর থেকে অক্টোবর থেকে মনে হয় কাট করার কথা, এবং এপ্রিলে সেটা কাটে কারণ তারা টিভি ব্যবহার করছিল, টিভি দেখছিল। এমনকি আমার সামনে তো এরকম বলেছে, আমাদের ওই 2 রুম কাজে লাগবে না দিদি, আপনার বেডরুম তালা দিয়ে যাবেন, লক করে যাবেন। পরে দিদিকে এমন হাত করলো, দিদি তো তাদের সুবিধা অসুবিধা দিদিকে সুবিধা অসুবিধা বুঝতে হবে না? আমাদের সুবিধা অসুবিধা দিদি না দেখলে খেয়ে দেখবে? দিদি প্রেসিডেন্ট, দিদি একদম প্রেসিডেন্ট, এমন দিদি পেয়েছে 10,000 টাকা, দিদি ঘর মোটকে সব খেতে পারছে। তো আমি বকশিস দিব কিনা, এটা মেইন গিয়ে তারা চাচ্ছিল যে হালিমার যেই টাকাটা তাদেরকে দিতে বলা হয়েছে সেটা যেন তারা না দেয়, আমি বা আমার হাজব্যান্ড আমরা যেন দিয়ে দিই। তাদের মাথায় এটা নাই যে তাদের রুম ভাড়ার টাকা থেকে তাদেরকে এইভাবে এই খরচগুলো চালাতে বলে দেওয়া হয়েছে। তারা হচ্ছে আমি এই কথাগুলো, এই বিষয়গুলো জানি না। হ্যাঁ, আমি হালিমাকে কীভাবে কাজ করবো, করাবো, তারপর রান্নাঘরে কোনো কিছু দিকে আমি যেন না তাকাই, এভাবে বলছে। কে কী করলো, রান্নাঘরে কী হচ্ছে না হচ্ছে, তুমি এত তাকাইও না, আমাদের সাথে খাবে, আমাদের সাথেই খাইতে হবে তোমাকে। এত পাওয়ার কোত্থেকে পাস? ফকিন্নির জাত, ফকিন্নির দল, ডাইনি দিয়েছে, তাই না? ডাইনি পাওয়ার দিয়েছে। তো ধামাধরা যেই ফ্যামিলিটার বুদ্ধিতে, প্লাস আরও অনেকেও আছে কিন্তু মেইন ওই একটাই ধামাধরা, তাদের বুদ্ধিতে যে আমাকে মেডিকেলে দেওয়া হয়েছিল, ওই তারাই হচ্ছে একমাত্র অলওয়েজ কোনো নিউট্রাল থাকার ধার ধারে না, ডাইনির কথাই মুখ দিয়ে খালি উগলে দেয়। নিজের তো মনে হয় কোনো বুদ্ধি নাই, ডাইনিরই মতো। এর জন্য বলেছে যে জনি আমাকে ফুসলে গিয়ে লিখে নিবে, সেটা ফ্ল্যাটটা বিবাড়িয়ার ফ্ল্যাটটা জনি আমাকে ফুসলে লিখে নেবে। যেই ফ্ল্যাট আমি নিজে চাই নাই, তারই সিদ্ধান্তে সে একটা পুরান ফ্ল্যাট কিনছে। এমনকি এতটুকু সৎসাহস নাই আমাকে বলার যে এটা একটা পুরান ফ্ল্যাট কিনছে। পরে যখন এটাতে বিভিন্ন এই রং টং করায় তখনও আমি জিজ্ঞেস করছি, তখনও স্বীকার যায় না আমার কাছে, এবং গিয়ে সবার কাছে বলে রাখছে কি যে এটা নাকি আমার নামে ফ্ল্যাট এবং আমি নাকি ভাড়া পাই। অথচ আমার যে জোর জবরদস্তি চাকরিটা ছাড়ানোর সময় বলছে চাকরি করে খেতে হবে, চাকরির যে বেতন সেই বেতনের সমপরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে। তো যাই হোক, এগুলা সে বলছে, আমি একটাও কিন্তু চাই নাই। এখন বলাতে যারা লোভী বলেন, আমার কথা হচ্ছে সে কি বলছে না বলছে, বলে যে জবান যে ঠিক থাকে না সেটা আমি বুঝাবো না। সে আমাকে দেয় নাই, আমার এতে কোনো কিছুই আসা যায় না। তো যেটা বলছিলাম, সভাপতি আঙ্কেল যেমনই হন না কেন, সভাপতি আঙ্কেল কিন্তু সবসময় একটা ব্যাপারে যারা ইনভলভ সবার কথা শুনেন এবং নিউট্রাল থেকে কথা বলার চেষ্টা করেন। এটা আমি প্রমাণ পেয়েছি। আঙ্কেলের প্রতি আমার অনেক অনেক রেসপেক্ট। তো সভাপতি আঙ্কেল বিষয়টা জানতেন না, উনি পুলিশের সামনেই বলাতে যে ফ্ল্যাট কি ওর নামে হয় নাই, তখন ওই ধামাধরাটা বলতেছে না না না, যদি ওর জামাই ওর থেকে ফুসলে লিখে নেয় এর জন্য এখনো করে দেয় নাই। অথচ বেশিরভাগ মানুষকে মিথ্যা বলছে যে আমার নামে নাকি ফ্ল্যাট করে দিছে, যে ফ্ল্যাট আমার পছন্দই হয় নাই। আমি ইনফ্যাক্ট নিষেধ করছিলাম এটা নিতে, সেই রকম একটা ফ্ল্যাট। পরবর্তীতে আমি উঠিও নাই গিয়ে, হ্যাঁ, তারপরে আমাকে বলা হয় আমি লোভী, আমি ইনফ্যাক্ট গিয়ে উঠিও নাই। এবং যেখানে জনিকে গিয়ে মিথ্যা বলে, হ্যাঁ, আমার নানির মিথ্যা অসুস্থতার নাটক প্রিটেন্ড করে জনি গিয়ে বলতেছে যে মেজদি কি নাকি একদম শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারে না, কই মেজদি তো সুন্দর হাঁটতেছে চলতেছে, এত কথা বলতেছে। জনির তো সন্দেহ হয়েছেই। এবং এইরকম একটা মিথ্যা নাটক করে যাকে নিয়ে তারপর আমার ডাইনি এবং আরও কয়েকজনকে নিয়ে বসে, এবং সেখানে আরেকজনের বসার কথা ছিল যারা চাঁদপুর আসছিল, তাদের মধ্যে একজনকে আবার ডাকে নাই। হ্যাঁ, বেন্দা মিথ্যা কথা বলতে পারবে না, এর জন্য ডাকে নেই। কারণ কি, সে থাকলে সে আবার গিয়ে নীতি কথা কিছু নীতিগত দিক থেকে ফেয়ার থাকতো হয়তোবা। তো যাই হোক, জনি নাকি আমার থেকে ফুসলে ফ্ল্যাট লিখে নেবে, এর জন্য লিখে দেয়। অথচ আমাকে বুঝিয়েছে যে কাগজপত্রের ঝামেলা, এই কারণে লিখে নেয়। আসল কথা বলতে কথা লিখে দিতই না। আর ওই যে ধামাধরা যে বলছে যে জনি আমাকে ফুসলে লিখে নিত, আমি তার উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই যে জনি তো জানতোই না যে ফ্ল্যাট এটা সে কিনেছে বা আমার জন্য কিনেছে বা আমাকে দেওয়ার উদ্দেশ্যে কিনেছে। কারণ আমার সাথে কনসাল্ট করি জনিকে জানাবে না এরকম একটা সিদ্ধান্তে আসা হয়েছিল। আমি বলেছিলাম ও জানলে এটা প্রবলেম হতে পারে, জানানো ঠিক হবে না, যার জন্য এটা পরে বলা হয়েছিল যে ফ্ল্যাটটা আমার মামার, ছোট মামার, এরকম বলা হয়েছিল। দীর্ঘদিন জনি এটাই জানতো যে এটা ছোট মামার ফ্ল্যাট। পরে আবার সে
নিজে ডাইনি নিজে সিদ্ধান্ত নিয়েছে যে জনিকে বলে দিবে যে এই ফ্ল্যাটটা আমার জন্য সে নিজে কিনেছে। তাহলে এখানে জনি আমাকে ফুসলে আমার থেকে ফ্ল্যাট লিখে নেওয়ার কি আছে? যে ধামা ধরাটা পুলিশের সামনে এই কথাটা বলেছেন সে যে হ্যাঁ কোন হাত দিয়ে লিখে কি পাশ করে কি করে আসছে আর আমল নামায় আরও কি আছে এগুলো আর আমি নাই বলছি, কারণ যারা ইনভলভ হয়েছে, যারা কথা আগে আমাকে উদ্দেশ্য করে বলেছে, আমি তো তাদেরকে বলবোই।